সামরিক বাহিনীকে বলা হয় নেটো। এই পুরা নেটো মিলেও আফগানিস্তানে যুদ্ধে তালেবানের সাথে পারছিল না। জানেন এটা কি জন্য? আফগানের সৈন্য, তালেবানের সৈন্য আমেরিকার চাইতে, নেটোর চাইতে বেশি ছিল না। যুদ্ধ জাহাজও বেশি ছিল না, ট্যাঙ্ক বেশি ছিল না, বিমান কামান বেশি ছিল না। তাইলে মোল্লারা জিতলো কেমনে? প্রশ্ন আসে না? এগুলা বিশ্ব বেহায়া মিডিয়া, দাজ্জালি মিডিয়া, শয়তানি মিডিয়া, আর কত ভাষা এগুলোরে বললে মানে শেষ হবে এটার কোনো আমি জানি না। যেই শয়তানের দল মহিলা একটা টিপ দিছে, এক পুলিশ ইন্সপেক্টর তার গায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাইয়া পুরা দেশ গরম। এই বুঝি গেল, সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেল, এই বুঝি দেশে টিপ পরা যাচ্ছে না, আরে বাপরে মৌলবাদী উত্থান হয়ে গেছে, জঙ্গিবাদী। মানে মনটা কয় শয়তানের দলের। দেখছেন কিনা আপনারা? আমরা তো জেলেই ছিলাম, তারপরও আমরা মিডিয়ায়, পত্রপত্রিকায়, জেলখানায় পত্রপত্রিকা যাইতো, নিউজগুলো দেখতাম। আরে বাপরে দেশ গেল রসাতলে রসাতলে, মিডিয়ার আওয়াজ, ওই যে টিপকাণ্ডে এক পুলিশের সাথে। আবার আমরা তো বাঙালি, ভুলে যাই, আবার ভুলে যায় না। আমরা এমন বুলা জাতি যে 4 বছর 9 মাস নেতায় বাটপারি, সিটারি, দুর্নীতি, সুদ, ঘুষ, খারাপ কাজ, জমি দখল, টেন্ডারবাজি, এরপরে কি বলে মামলা বাণিজ্য, মানুষকে অযথায় মামলা দিয়ে হয়রানি করা, রাস্তাঘাট কালভার্ট সব কিছুর জিনিসপত্র মাইরা দেয়া, এমনকি মাদ্রাসা মসজিদ, স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের, এমনকি ওই মাদ্রাসা মসজিদের বাথরুমের যে কমট, এগুলো সহ খায়া ফেলে। কমট কেমনে খায়? কমটের টাকা খায়, রাস্তার ইট পাটকেল সব খায়া ফেলে। এরপরে 4 বছর 9 মাস পরে যখন নির্বাচনী তফসিলের ঠিক সময়টা আসবে, সাথে সাথে মহিলা হইলে বোরকা পরবে, হিজাব লাগাবে, আর পুরুষ হইলে একবারে বড় হুজুর। এতদিন কিন্তু যেই বন্ডরা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিছে, দ্বীনের বিরুদ্ধে বক্তব্য দিছে, আলেম ওলামাদের কি ইচ্ছা মতো গাইল দিছে, হেরাও দেখবেন বিরাট বড় হুজুর। জুনায়েদ সাকির মতো বেটা বামপন্থী, এরাও দিয়ে হুজুর হয়ে যায়, মসজিদে যায়। তো এই যখন হালত, এরপরে 4 বছর 9 মাস পরে কিছু টাকা পয়সা পকেটে গুজে দেয়, আর হলো গরু টরু জবাই করে এলাকায় একটু খাওয়াইয়া দেয়। আমার ভাইয়ের চরিত্র, বাস আবার লাফালাফি শুরু। আমরা তো সেই জাতি, সব ভুলে যাই। এই যে মুরব্বী বারবার বলতেছিল জুলাইয়ের আন্দোলনের কথা, মানে উনি মনে হয় যে আমি শুনতেছি 5 মিনিটের মধ্যে 5 মিনিট পর্যন্ত এটাই বলতেছে। এই জিনিসটা আসলে কি জানেন, আমার মনে হয় এইভাবে যদি এই মুরব্বীর মতো আরো কিছু মুরব্বীদের লাগাই রাখা যাইতো, তাইলেও কিছুটা হইলে মনে থাকতো। মানে আমাদের তো ভুলে যাই আসলে যে জুলাই কিছু একটা হয়েছে, মানে এটা তো অনেকের কানে যাই না যে জুলাই আসলে একটা বিরাট কিছু হয়েছে। এদেশে ইন্টারনেট বন্ধ ছিল, সিমগুলো পর্যন্ত বন্ধ করে দিয়া গুলি করে করে মানুষকে মারা হয়েছে। আরে আপনি ঠিক কইতেছেন, হাসিনা আবার আওয়ামী লীগ নির্বাচন করে বিশ্বাস করেন বাংলাদেশের দ্বিতীয় দল হয়ে যেতে পারে। এই বাঙালি একটা সব ভুলে যায়। আপনি কি মনে করছেন, মানে এরা কেন স্বপ্ন দেখে বলেন তো? এত খুন খারাপি, এত গুলি, হেলিকপ্টার থেকে বাচ্চাদেরকে গুলি করে মারছে, এটা কি মিথ্যা না সত্য? এদেশের অসংখ্য আলেম ওলামারা জেলে নিয়ে মারছে, মিথ্যা না সত্য? আমাদেরকে জেলখানায় নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, কাপড় চুপড় পর্যন্ত খুলছে, সত্য না মিথ্যা? দেশ বরেণ্য উলামায়ে কেরামকে জেলখানা থেকে হত্যা করে বের করছে, সত্য না মিথ্যা? এদেশের যত জুলুম নির্যাতন করা যায় আইনাগর বানাইছে, আর আমি নিজে আইনাগরের সাক্ষী, আমি ওইদিকে যেতে চাই না। তারপরেও আপনি কি মনে করছেন এই জাতিগুলো মনে রাখবে? সুবহানাল্লাহ। আসলে আমাদের কি জানেন, জাতীয়ভাবে আমাদের এত অধপতনের পিছনে সবচেয়ে বড় কারণ কি জানেন? আমরা জাতীয়ভাবে এতটা ভোলা জাতি, এবং জাতীয়ভাবে আল্লাহ মাফ করুক, কথাটা কেমনে বার নিবেন, আমাকেও বলছি আল্লাহ মাফ করুক, আমরা এতটাই মানে ভোলা মনা এবং এতটাই আত্মকেন্দ্রিক, জাতীয় আন্তর্জাতিক চিন্তায় আমাদের নাই। আমাদের যুবকদের বলেন, আমাদের মুরব্বীদের বলেন, আমাদের হুজুরদের বলেন, আল্লাহ মাফ করুক, আমাদের প্রত্যেকের আত্মকেন্দ্রিক চিন্তা, এমন আত্মকেন্দ্রিক চিন্তা যে আমি কি পাইছি, আমি কি অবস্থায় আছি, ব্যাস
আর কোনো কিছু নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদের এতটা চিন্তা চেতনা নাই। আমাদের যুবকরা চিন্তা করে, আরে আমি কবে একটা চাকরি টাকরি পামু, সুন্দরী একটা বিয়ে করবো, আর দুইটা তিনটা প্রেম করতেছি, কোনোটারে পছন্দ হইলে ওইটারে বিয়ে করতে হইব, তারপরে একটা চাকরির পিছনে ছুটতেছি, দেখি একটু ভালো চাকরি পাই কিনা, এলাকার আর 5টা ছেলের সাথে একটু মাঞ্জা মুঞ্জা দিয়া চলতে পারি কিনা, যে আমার বেতন একটু বেশি। মুরব্বী চাচার চিন্তা ভাবনা হলো, দেখি আমার ছেলেটারে দুইটারে বিদেশ পাঠাইতে পারি কিনা, আর এই দক্ষিণ খানে সিরাজদি খানে মুন্সিগঞ্জে একটু জায়গা জমি কিনতে পারি কিনা, মাইয়াডারে একটা ভালো সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিতে পারি কিনা, এর চেয়ে বেশি আর কিচ্ছু নাই। মানে এগুলা এর চাইতে বেশি চিন্তাই নাই। ভাই আপনি তো জাতির নিয়ে চিন্তাই করেন না, আপনি তো গোলাম হবেনি। এই জন্য আপনার এক সময় ভারতে গোলাম বানায় আপনারে আমাদেরকে, আমরা তো গোলাম, আমরা কিন্তু কখনো স্বাধীন না। মানে এই স্বাধীনতা স্বাধীনতা এটি হলো মুখের ফাঁকা বলি। আর আমি স্বাধীনতায় যদি হইতো 24 বছর, 47 থেকে 71 কয় বছর, আমার কথা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে মনে রাখেন আবার। 47 থেকে 71 কয় বছর, 24 বছর, কয় বছর, 24 বছর আমরা পাকিস্তানের গোলাম আছিলাম। এটা মাইনে নিতে হবে, পাকিস্তান জুলুম করছে, নির্যাতন করছে, এক বাক্যিক বললে হবে না, অবশ্যই জুলুম করছে। 24 বছর, কয় বছর, এই 24 বছরের গোলামির কথা, স্বাধীনতার কথা, আজাদির কথা দেখবেন আওয়ামী লীগ বড় গলায় কয়, বলে কি বলে না, আমরা এই করছি সেই করছি, ঘোড়ার ডিম করছি, 24 বছর আমরা গোলামির জিনজির, আরে আমাদের চেতনা 71। কিন্তু 71-এর পর থেকে 2024 পর্যন্ত এই যে 54 বছর ভারতের গোলামি করছি, এটা দেখবেন একবার বলে না। আরে আপনি তো কনফার্ম ভারতের গোলামি করছেন। ভারত ইচ্ছা মতো আপনার সীমান্তের কাঁটাতারের বেড়ায় আপনারা গুলি করে মারছে, আবার দাম্ভিকতা নিয়া, অহংকার নিয়া রাজধানী ঢাকায় আইসা বিএসএফ এর প্রধান ঢাকার ভিতরে বসে, আমি কারাগারে আমি জানি, আপনাদের ভুলে গেলে তো চলবে না, আমরা তো মনে রাখি, ঢাকার রাজধানীতে বসে বিএসএফ এর প্রধান বলছে যারা অপরাধী তাদেরকে সীমান্তে গুলি করা হয়। কত বড় দাম্ভিক, কত বড় অহংকারী। কি বলে যে যারা অপরাধী সীমান্তে তাদেরকে কি করা হয়। আমার প্রশ্ন, অপরাধী না অপরাধী না এটা কি নির্ণয় করবে বিএসএফ নাকি আদালত? যদি অপরাধী হয় তাহলে তোদের ভারতীয় তো আইন আছে, তোদের আদালতেও তো একটা বিচার হইতে পারে। তো সীমান্তে গুলি কইরা পাখির মতো মানুষ মেরে ফেলা। আমার প্রশ্ন, এই যে সীমান্তে যেই লোকটা গরু আনতে গেছে, কিংবা সীমান্তে যেই লোকটা মাদক আনতে গেছে, সীমান্তে যেই লোকটা চিনি আনতে গেছে, সীমান্তে যেই লোকটা যে কোনো জিনিস পাচার করতে গেছে, একই নিজে এক হাতে নিয়ে আসে নাকি ওইদিকে আরেকটা হাত আছে? তাহলে আমরা তো কোনোদিন শুনলাম না যে ওই পাশের লোকটা গুলি খেয়ে মারা গেছে। কি হাস্যকর কথা না? এই যে দাম্ভিক, এই যে অহংকারী, ভারতে বিএসএফ প্রধান বাংলাদেশের রাজধানীতে এসে বইলে গেল যে কি করতে হবে, অপরাধীদেরকে মারা হয়েছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতে কি বোঝা যায় না যে আমরা স্পষ্ট গোলাম? ওখানে বিজিবির প্রধান বসা, ঢাকায় যখন আওয়ামী আমলে বিএসএফ এর প্রধান ওই কথা বলছে, তখন বিজিবি প্রধান সেখানে বসা। আমাদের দেশের যে বর্ডার গার্ড বিজিবি বা আগের বিডিআর, সে কি বলতে পারছে আপনি কি বলেন, আপনাকে কে রাইট দিছে আপনি গুলি করে মারবেন? অপরাধী হইলে আদালত আছে, আপনারা বাংলাদেশের সাথে বন্দি চুক্তি আছে, আপনি সে অপরাধী হইলে বন্দি চুক্তির আপনি আদালতে দেন, বাংলাদেশ সরকার বিচার করবে যে কি অপরাধ করছে। আপনারা আপনাদেরটাকে ধরে নিয়ে যান, যে মাদক বেচতে আসছে, যে কিনতেছে তাকে আপনি গুলি করে মেরে ফেলতেছেন, যে বিক্রি করতেছে তাকে আপনি কিছুই করতেছেন না। এটা কিছু স্পষ্ট গোলামি না? এরপরে আওয়ামী লীগ আরেকটা কি বলে, যে এখন যখন দেখে যে হ্যাঁ গোলামি তো স্পষ্ট, এই 71 থেকে নিয়ে 2024 পর্যন্ত ভারতের গোলামি এটা স্পষ্ট নাকি এখনো স্পষ্ট? সিলেটে, রংপুরে যখন আমাদের পানির ক্রাইসিস, পানির কি ব্যাপক ক্রাইসিস, তখন পানি ছেড়ে দিয়ে পানি আটকে দিয়ে আমাদের জমিগুলোকে মরুভূমি করে ফেলা হলো। আপনি রংপুরে গেলে বুঝতে পারবেন কি পরিমাণ হাহাকার। এদের তিস্তার পানি আটকে ফেলার কারণে শত শত নয় হাজার হাজার হেক্টর জমি, হাজার হাজার একর জমি পড়া থাকে, চাষবাস করতে পারে না। আবার যখন আমাদের পানির দরকার নাই, কথা বুঝছেন, তখন পানির বাঁধ সবগুলো একসাথে ছাইড়া দিয়া আমাদেরকে বন্যায় বাসায়া মেরে ফেলে। অসংখ্য মানুষ বন্যায় মারা যায়, সিলেটে মারা গেছে, রংপুরে মারা গেছে, উত্তরবঙ্গে মারা গেছে, অনেক জায়গায়। মানে আমাদের দেশে বৃষ্টিই নাই, হঠাৎ বন্যা, ওরে বাবা, একদিনও বৃষ্টি হয় না। আমরা ছোটবেলায় দেখছি, আমি আজকে থেকে 10 বছর আগে, আমার এখনো মনে আছে, আমার বয়স 30, আমার এখনো মনে আছে 5-7 দিন টানা বৃষ্টি হইলেও এত বন্যা হইতো না। এখন একদিন বৃষ্টি হইলেই যে বন্যা হয়। কি মুরব্বীরা, বাস্তব না? 1-2 দিন বৃষ্টি হইলে। তাইলে এই যে
এতদিন 71 পরবর্তী এই 54 বছর, তাইলে গোলামিটা হয়েছে কার? আমি মনে হয় বুঝাইতে পারিনি। আরে আপনি যদি আগে গোলামি না বুঝেন, বিজয় তো বুঝবেন না। আমি যে দিন বিজয়ের আয়াত তিলাওয়াত করছি, আপনারা যে দিনের বিজয়ের হাকিকত আমি বুঝাইতে চাচ্ছি, আপনি যদি আগে গোলামিটাই না বুঝেন, আপনারা বিজয় কেমনে বুঝাবো? আগে গোলামিটা বুঝতে হবে। গোলামিটা আরো সহজভাবে আপনাকে বুঝায়, গোলামির অবস্থানটা আরো সহজভাবে আপনাকে বুঝায়। এই দেশের আমি একবার খোলামেলা কথা বলতেছি, দেখেন কিছু মানুষ যদি অন্তত এই বন্ডিং ক্রস কইরা কথা না বলে, তাহলে বলবেটা কি? এই যুবকগুলো আমাদের কাছে কি প্রত্যাশা করে? যে আমরা আওয়ামী লীগের গোলামি করবো, চাটুকারিতা করবো। আওয়ামী লীগ যখন সরকারে আছে তখন আমি শেখ হাসিনার প্রশংসা করবো, কিংবা আওয়ামী লীগের বড় বড় নেতাদের প্রশংসা করবো, এটা কি এরা প্রত্যাশা করে? কিংবা এখন বিএনপির অবস্থান ভালো বা জামাতের অবস্থান ভালো, এখন আমি বিএনপি বা জামাত নেতাদের ভালো প্রশংসা করব, তাদের স্তুতি গাইব, এটা কি আমাদের কাছ থেকে প্রত্যাশা করে? অন্তত এই বন্ডিংগুলোর বাহির হইয়া কিছু না কিছু কথা তো কাউকে না কাউকে বলতে হবে। হ্যাঁ, উসমান হাদি ভাইয়ের মতো হয়তো এই জন্য গুলি খাইতে হবে, কিছু করার নাই তো, কিন্তু বলতে তো হবে। আপনারা আমি বলি 71 পরবর্তী 2024 পর্যন্ত এমন কোন দল আছে যেই দলগুলো নির্বাচনের আগে ভারতে গিয়া আমাদেরকে আনেন ক্ষমতায়, আমরা থাকলে আমনের সব লাভ হবে, এটা বলে নাই? কে বলে নাই রে ভাই? আমরা বলেন না? হ্যাঁ, এটা একটা লিমিট আছে, লিমিট আছে। এই লিমিটটা কি? এক কথায় আপনাদেরকে বুঝাই দিই, কষ্ট পাচ্ছেন? আগে আপনাকে গোলামিটা বুঝতে হবে। এই বাঙালি না, শুধুমাত্র মুসলিম জাতিসত্তা এক আল্লাহর গোলাম। মুসলিম জাতিসত্তা কার গোলাম? আল্লাহ। আমরা কারো গোলামি মানি না, মানতে রাজি না। এই কথাটা আপনাকে বোঝানোর জন্যই আজকের এই আলোচনা। প্রিয় ভাইরা আমার, গোলামির লেভেল আছে। কি? একটা লেভেল পর্যন্ত অন্যান্য দলগুলো থামছে, কিন্তু আওয়ামী লীগ থামে নাই। আওয়ামী লীগের গোলামির কোনো লেভেল নাই। আওয়ামী লীগ পিটানি খাইছে, মাইর খাইছে, দেশের জনগণ আক্রান্ত হয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়ায় লাশ পড়তেছে, বন্যার পানি দিয়ে মানুষ বাইসা যাচ্ছে, এরপরে আওয়ামী লীগ ইলিশ দিতেছে, আমরুপালি দিচ্ছে, সব দিয়া দিন শেষে কয় আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। মানে এদের ছিল লেভেল ক্রস, মানে এদের গোলামির লেভেল ক্রস ছিল। মানে মাইর খাইতেছে, পিটানি খাইতেছে, লাশের পর লাশ পড়তেছে, ইচ্ছা মতো মানে লাঠি গুতা দিতেছে, হ্যাঁ, মূল্যায়ন করতেছে না। দেশের প্রধানমন্ত্রীর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো মূল্যায়ন করতেছে না। তারপরেও আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। তো স্বামী কেনা স্ত্রী কেনা আল্লাহ জানে, ওটা তো এমনি বেড়া, ওটা তো স্ত্রী বানানোর সুযোগই নেই। তো বাস্তবে স্ত্রী কেনা নাউজুবিল্লাহ, এটা কি বললো আল্লাহ জানে। এতটা গোলামি। এখন বলবেন যে হুজুর গোলামির এটা কোনো প্রমাণ হইল? বড় প্রমাণ দিব। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এইভাবে জুলুম করার পর যদি উৎখাত হইতো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতে বৈশা বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো দল ভারতে গিয়া এইভাবে অডিও বক্তব্য কিংবা ভিডিও কনফারেন্স বক্তব্য ভারতে থাইকা দিতে পারতো না। এটা বুঝছেন তো? আওয়ামী লীগের লোকেরা এটা বোঝা দরকার যে তোদের গোলামির লেভেলটা কোন পর্যায়ে। মানে অন্যান্য দলও কিছুটা করে ভয়ে, অনেক দল করে ভয়ে। কি ভয়ে? যে ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে, এই দেশের সেনাবাহিনীর এতটা পাওয়ার নাই, ক্যাপাবিলিটি নাই, যোগ্যতা নাই যে ভারতের সেনাবাহিনীকে মোকাবেলা করে। তো এরা যে হুঙ্কার জঙ্কার দেয়, আরে গোড়ার ডিম, এরা তো কাফের, আমরা মুসলমান, এটা বুঝে না এরা। যদিও এদের ভয়টা হলো একটা অনেকটা ধূম্রজালের মতো, মায়াজালের মতো, হুদাই ভয় পায়, মানে আজাইরা ভয়। আজাইরা ভয় কি? আরে ভারত যদি আমাদেরকে হামলা করে, আফগানিস্তান, পাকিস্তান, চীন, এরা কি বসে থাকবে? কথা বলেন, বসে থাকবে? তো ভারতের জন্য হুমকি আছে না। যুদ্ধ কোনো দিক থেকেই ভালো না, যুদ্ধ কোনো দিক থেকেই সমস্যা, সব দিক থেকে। আমাদের সমস্যা, তাদের সমস্যা নাই। আরে ভাই, এইভাবে যদি চিন্তা করেন তাহলে তো গোলামিটা মাইনা নেন, গোলামিটা মাইনা নেন। মানে এদের বক্তব্য হলো অনেকটা, আমি দেখছি অনেক আওয়ামী লীগ নেতাদের সাথে আমি কথা বলছি, আমার মামা, আমার অনেক কাছের আরও যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগের, এদের সাথে কথা বলে একটা জিনিস বুঝছি, যে এরা বুঝাইতে চায় যে ভারতের গোলামি করা ছাড়া নাকি উপায় নেই। নাউজুবিল্লাহ বলবেন না? ভারতের গোলামি ছাড়া উপায় নেই। যেমন এখন বর্তমানে রাজনৈতিক দলগুলো বুঝাইতে চায় আমেরিকার গোলামি ছাড়া উপায় নেই। সেম টু সেম, ডিফারেন্স নাই। এখনকার বর্তমান রাজনৈতিক দলগুলো বুঝাইতে চায় আমেরিকার গোলামি ছাড়া আমাদের উপায় নেই। এখানে এমনও লোক আছে যাদের এই বক্তব্য শোনার পর মনে হইতেছে হুজুর আপনি ধর্মীয় ওয়াজ করবেন, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আসলে হইলো কি, সমস্যাটা কি জানেন? এরা না ধর্ম বুঝে, না ইসলাম বুঝে, না রাজনীতিটাও বুঝে। কেন? আরে ভাই, রাজনীতিটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আল্লাহর গোলামি বাদ দিয়া ভারতের গোলামি কইরা বাংলাদেশের শাসন ব্যবস্থা তৈরি করেন, বাংলাদেশের মানুষকে চালান, তাইলে তো আপনার আল্লাহর যে সিজদা দিচ্ছেন ওই সিজদাই হচ্ছে না। আপনি
আপনার সিজদা তো তখন হবে যখন আপনি আপনার রব আল্লাহকে আল্লাহ মেনে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছু সাজাবেন, তখন না আপনি আল্লাহর গোলাম।